আপু, তোমার ওই বড় বড় দুইটা ডাব আমাকে খেতে দিবে? এই কুত্তা, তোকে আমার দেখতে মন চাচ্ছে না। তুই আমাকে বিয়ে করলি কেন? আর আবার আমাকে বলতেছিস আমার ওইগুলো খাবি? দাঁড়া, তোকে খাওয়াচ্ছি আমি। এই বলে সামিয়া ঠাস ঠাস করে সাগরের দুই গালে চর মেরে দিল। এদিকে সাগর চর খেয়ে ভ্যাবাচেকা লেগে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না, কারণ সে যাকে বিয়ে করেছে সে মেয়েটা হচ্ছে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। 9 বছর ধরে বিদেশে ছিল। বাড়িতে আসতেই তার আব্বু আম্মু জোর করে সাগরের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সাগরের বয়সটাও তেমন বেশি না, মাত্র 18 হয়েছে। সাগর গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় সামিয়া বলতে লাগলো, সাগর, তোকে শেষবারের মতো বলে দিলাম, তুই আমার একদম কাছে আসবি না। আমার বয়ফ্রেন্ড আছে বিদেশে, সে কয়েকদিন পর দেশে এসে আমাকে গ্রামে নিয়ে যাবে। কোন দুঃখে যে আমি গ্রামে আসতে গেলাম আল্লাহই ভালো জানে। ঠিক আছে, আমি আপনার কাছে যাব না। তবে একটা কথা, আমাকে যখন পছন্দ না করেন তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট। আব্বু আম্মুর জোরাজুরিতে তোকে বিয়ে করেছি, না হলে তোকে বিয়ে করতাম নাকি? কিছুদিন ওয়েট কর, তোকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব আবার বিদেশে। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করেন। তবে একটা কথা মনে রাখেন, আমাকে চর মেরেছেন না, এটার শাস্তি আপনাকে পেতে হবে। এই কুত্তা, কি করবি তুই? হ্যাঁ, আমাকে কি করবি শুনি? আমার শরীরের টাচ তো দূরের কথা, আমার কাছে আসতে পারবি না, আর আসলে চর মেরে 32টা দাঁত ফেলে দিব নিচে। এই বলে সামিয়া বিছানায় শুয়ে পড়ল। এদিকে সাগর বারান্দায় এসে বসে আছে। এমন সময় তার সামনে একটা তেলাপোকা দেখতে পেল। সাগর একবার রুমের ভিতর তাকিয়ে দেখে সামিয়া ফোন টিপতেছে শুয়ে শুয়ে। এদিকে সাগরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সাগর তাড়াতাড়ি করে তেলাপোকাটা একটা ছোট্ট বক্সের ভিতর বন্দি করে রাখলো। বেশ কিছুক্ষণ পর সাগর রুমের ভিতর উকি দিয়ে দেখে সামিয়া ঘুমিয়ে গেছে। এটা দেখে সাগর তেলাপোকাটা নিয়ে সামিয়ার কাছে চলে আসলো আর মনে মনে বলতে লাগলো, আমাকে চর মেরেছিস, আমার মতো ইবলিসকে চর মারছিস তুই। এখন দেখ এই ইবলিস তোর কি হাল করে। এ বলে সাগর তেলাপোকাটা আস্তে আস্তে করে সামিয়ার জামার ভিতর ঢুকিয়ে দিল। এদিকে সাগর তেলাপোকাটা জামার ভিতর ঢুকিয়ে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখি সবাই বসে আছে। সাগরকে দেখে তার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার দেবর সাহেব, কিছুক্ষণ আগে তো রুমের ভেতরে ঢুকলে, এত তাড়াতাড়ি বাইরে চলে আসলে? যাও যাও, রুমে যাও, গিয়ে তোমার সিনিয়র বউয়ের সাথে কথা বলো। ভাবি, আমি তো যাবই। আমি তো একটু নিচে এসেছিলাম পানি খাওয়ার জন্য। পানিটা খেয়ে এরপর চলে যাব। এই বলে সাগর পানির বোতলটা হাতে নিতেই এমন সময় সামিয়ার জোরে চিৎকার শুনতে পেল। এমন জোরে চিৎকার করছে মনে হচ্ছে কোনো ভূত দেখেছে। সামিয়ার জি- সামিয়ার চিৎকার শুনে সাগরের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল নিচে। সবাই দৌড়ে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সামিয়া বিছানার উপর লাফালাফি করতেছে আর শরীর চুলকাচ্ছে। এদিকে সাগর মনে মনে বলতে লাগলো, এই দেখেছিস, এবার আমাকে চর মারার ফল ভোগ করো। যাই, আমিও যাই, না হলে পরে আমাকে সন্দেহ করবে। কি বলে সাগর 2 ঢোক পানি খেয়ে তাড়াতাড়ি করে চলে আসলো রুমে। এসে দেখে সামিয়া এখনো বিছানায় লাফালাফি করতেছে। সামিয়াকে দেখে সাগর বলতে লাগলো, ব্যাপার, আপনি এভাবে লাফালাফি করতেছেন কেন বিছানায়? যদি লাফালাফি করার ইচ্ছা থাকে তাহলে নিচে এসে লাফালাফি করেন, বিছানা ভাঙার দরকার নেই। কুত্তা, আমি কি ইচ্ছে করে লাফালাফি করতেছি? আমার জামার ভিতরে মনে হয় কোনো ছাড় পোকা ঢুকেছে। প্লিজ কেউ এসে আমার জামার ভেতর থেকে ছাড় পোকাটা বের করেন। সামিয়ার মুখে এমন কথা শুনে সবাই হাসতে লাগলো। এদিকে সাগর ভিতরে না গিয়ে চলে আসলো বাহিরে। সাগরের ভাবি সামিয়ার কাছে এসে সামিয়ার জামার ভিতর থেকে তেলাপোকাটা বের করে সামিয়ার সামনে ধরতেই সামিয়া এক লাফ দিয়ে নিচে নেমে পড়লো আর বলতে লাগলো, প্লিজ এটাকে আমার সামনে থেকে নিয়ে যান। এসব দেখলে আমার অনেক ভয় করে। প্লিজ এটাকে নিয়ে যান। আরে এত ভয় পাওয়ার কি আছে? এই দেখো, আমিও তো একটা মেয়ে, আমি কত সুন্দরভাবে এই তালপোকাটাকে ধরেছি, আর তুমি এত ভয় পাচ্ছ? বিদেশে এইসব কোনো কিছুই ছিল না। কেন যে আমি এখানে আসতে গেলাম, আমার পুরা কপাল। এখানে এসে আমার সব কিছু শেষ হয়ে গেল। আরে কিছুই শেষ হয়নি। আমার ছোট দেবর অনেক ভালো ছেলে, দেখবে তোমাকে সাগর খুব সুখে রাখবে। আচ্ছা থাকো তোমরা, আমি গেলাম নিচে।
এই বলে সাগরের ভাবি চলে গেল নিচে। এদিকে সাগর রুমে এসে দরজাটা লাগিয়ে খিলখিল করে হাসতে লাগলো। সাগরের এমন হাসি দেখে সামিয়া বলতে লাগলো, নিশ্চয়ই এই কাজটা তুই করেছিস তাই না? দাঁড়া, তোকে আজকে তো আমি মেরেই ফেলবো। এই বলে সামিয়া বিছানা থেকে নেমে সাগরের মাথার চুল ধরে টানতে লাগলো। এদিকে সাগর চিৎকার করতেছে, আম্মু গো, ভাবি গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, এই ডাইনি মেয়েটা আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচাও তোমরা। যতই ডাকাডাকি করিস না কেন, আজকে তোকে আমি ছাড়বো না। আমার জীবনটা তো শেষ করে দিয়েছিস, আবার আমার সাথে এইরকম ফাজলামি করিস তাই না? আজকে তোর চুল টেনে সবগুলোর চুল ছিঁড়ে ফেলবো। এই বলে সামিয়া সাগরের চুলগুলো ধরে টানতে লাগলো। বেশ কিছুক্ষণ চুলগুলো টানার পর সামিয়া সাগরকে ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে সাগরের গালে 4-5টা চড় মেরে দিল আর বলতে লাগলো, আজকে শেষবারের মতো মাফ করে দিলাম তোকে। পরের বার যদি তুই আমার সাথে এরকম আচরণ করিস বা আমার সাথে ফাজলাম করিস, তাহলে ওই দিন তোর চুলগুলো ছিঁড়ে ফেলবো। আমার চুল তো আপনার আব্বুর লাগানো, গাছ ছিঁড়ে ফেলবেন না তো কি করবেন? আমার চুলে আরেকবার হাত দিয়ে দেখেন, পরের বার এমন জিনিস করব আপনি কেন, আপনার 14 গোষ্ঠীও আমার কিছু করতে পারবে না। সামিয়া আর কিছু বলল না, কারণ সে এতক্ষণ সাগরের চুল টেনে হাঁপিয়ে গেছে। এদিকে সাগর মাথার চুল ঠিক করতে করতে সোফায় এসে বসে পড়ল। এদিকে সামিয়া বিছানায় বসে সাগরের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতেছে, এই ছেলে নাকি খুব ভালো। এই ছেলে তো পুরাই বদমাস। আমাকে যে করেই হোক এখান থেকে চলে যেতে হবে দেশের বাহিরে, না হলে ওরা আমাকে শান্তিতে থাকতে দিবে না। এইসব ভাবতেছে সামিয়া। এদিকে সাগর সোফায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমেতে সে পাড়ি জমালো। সকাল 7টা। সাগরে ভাবি এসে সাগরকে ডাকতে লাগলো। সাগর এই সাগর, ঘুম থেকে ওঠো, সকাল হয়েছে তো। নতুন জামাই এভাবে ঘুমালে চলবে নাকি? ভাবি, আপনি জানতো সারা রাত ওই ডাইনি মেয়েটার সাথে যুদ্ধ করে একটু ঘুমিয়েছি, এখন আপনি এসে ডাকাডাকি করতেছেন। এমনিতেই তো আমার চুলের 12টা বাজিয়ে দিয়েছেন। সারা রাত চুল টেনে এখন মাথা ব্যথা করতেছে। আরে এখন নতুন নতুন তোমরা এরকম কত কিছু হবে। এক কাজ করো, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য লেবুর রস দিয়ে ভালোভাবে 1 কাপ চা নিয়ে আসছি। হ্যাঁ, চা খেলে তোমার মাথা ব্যথা সেরে যাবে। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি নিয়ে আসেন। করে ভাবি চলে গেল নিচে। সাগরের জন্য লেবুর শরবত দিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে চলে আসলো সাগরের রুমে আর বলতে লাগলো, রাতে তোমাদের কিছু হয়েছিল নাকি যে তোমার বিদেশে বউ এভাবে তোমার চুল ধরে টানাটানি করছে? কি আর বলবো ভাবি, দুঃখের কথা। কালকে রাতে আমি শুধু একটু হাসি দিয়েছিলাম, এরপর থেকে আমার উপর অত্যাচার শুরু করেছে আর বলছে আমি নাকি তার জামার ভিতরে তেলাপোকা ছেড়ে দিয়েছি। বলেন তো কেমনটা লাগে? আমি তো নিচে ছিলাম আর সে তো উপরে ছিল। বলেন আমি কিভাবে তার জামার ভিতরে তেলাপোকা ছেড়ে দিব? সেটাও তো কথা। সামিয়া তোমার সাথে যা করেছে একদম অন্যায় করেছে, এটা মানা যায় না। মানবো না, মানবো না। আমার ছোট দেবরকে এভাবে মারবে আর আমি মানবো না? কখনোই মানবো না। সাগরের ভাবি বেশ কিছুক্ষণ সাগরের সাথে কথা বলে চলে গেল নিচে। এদিকে সাগর ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে যে কলেজে যেতে যাবে এমন সময় তার আম্মু বলতে লাগলো, কি রে সাগর, কালকে বিয়ে করলি আর আজ কলেজ? আম্মু, এটা বউ নাকি একটা জলহস্তি নিয়ে এসেছো? কালকে রাতে আমাকে এমন মাইর মারছে আমি আমার মাথা নিয়ে উঠতে পারতেছি না। আবার বলতেছো তাকে সময় দেওয়ার জন্য, আর জীবনেও তার কাছে যাব না। এই বলে সাগর বাড়ি থেকে বের হয়ে চলে গেল কলেজে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই সাগরের সকল বন্ধু বান্ধব এসে ঘিরে ধরলো আর বলতে লাগলো, কি রে সাগর, তুই নাকি কালকে বিয়ে করেছিস, তাও আবার বিদেশি একটা মেয়েকে। তা মামা, বাসরাত কেমন কাটলো তোদের? অনেক সুন্দরভাবে কেটেছে। জানিস কি হয়েছে? এরপর সাগর সবকিছু খুলে বলল তার বন্ধু বান্ধবীকে। সাগরের কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। এমন সময় মিরাজ সাগরের কাঁধে হাত রেখে বলতে লাগলো, ভাই, এরকম যদি যুদ্ধ হয় ইঁদুর আর বিড়ালের, তাহলে তো আর কোনো কথাই রইল না। আমি যে কবে মেমের সাথে এরকমভাবে মারামারি করতে পারবো একমাত্র আল্লাহ জানে। ভাই, এই শুরু হয়ে গেছে তোদের প্রেম আলাপ। আমি এখন যাই রে ক্লাসে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের প্রেম আলাপ শুনতে পারবো না।
এই তোরা কে কে ক্লাসে যাবি? চল আমার সাথে। সাগরের পিছু পিছু তার বান্ধবী এবং বন্ধুরাও চলে আসলো ক্লাসে। বেশ কিছুক্ষণ পর সাগর কয়েকটা ক্লাস করে তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসলো কফি শপে। দুপুর 2টা অবধি আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের ভাবি এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, বাসায় বউ রেখে বাইরে ঘোরাঘুরি করছো কেন? বাসায় বউকে একটু সময় দিলেও তো পারো, যেহেতু বিদেশি বউ, সো একটু বেশি সময় দিতে হবে। ভাবি, একটা কথা কি জানেন? এই মেয়েটাকে যদি আমি সময় দেই তাহলে আমার সময়ের 12টা বাজিয়ে দিবে। এটা তো কোনো মেয়ে না, এটা হচ্ছে একটা জলহস্তী, সিংহ, বাদর আর অন্যান্য বন্য প্রাণী। সাগরের কথা শুনে সামিয়া সোফা থেকে লাফ দিয়ে চলে আসলো সাগরের সামনে। সামিয়া এক হাতে সাগরের শার্টের কলার ধরেছে, আরেক হাতে চুল টেনে ধরেছে। এভাবে দুজন মারামারি করতে লাগলো। এদিকে সাগরের ভাবি আপ্রাণ চেষ্টা করতেছে তাদের দুজনকে ছাড়ানোর জন্য, কিন্তু কেউ কাউকে ছাড়তেছে না। বেশ কিছুক্ষণ পর সামিয়া সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আর একবার যদি তুই আমাকে জলহস্তি বা বন্যপ্রাণীর সাথে আমাকে তুলনা করেছিস, তাহলে তোকে আমি টুকরো টুকরো করে কিমা বানিয়ে গিলে খেয়ে ফেলবো। ভাবি, তোমরা আমাকে এটা কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছো? এই মেয়ে তো চাইনিজ ভাষা পারে না, দেখো কেমন উল্টাপাল্টা বলতেছে। সাগরের কথা শুনে সামিয়া আবার রেগে গেল। এবার যে সামিয়া সাগরকে ধরতে যাবে এমন সময় সাগর এক দৌড়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিয়েছে। এই মেয়ের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকতে হবে, না হলে এই মেয়ে আমার জীবন তেরা তেরা বানিয়ে ফেলবে। এসব ভাবতেছে বিছানায় শুয়ে শুয়ে। এমন সময় সাগর সামিয়ার লাগেজটা দেখতে পেল। লাগেজটা দেখে সাগর আস্তে আস্তে করে লাগেজটার কাছে চলে আসলো। ঘুরে ঘুরে লাগেজটা দেখতেছে আর মনে মনে বলতেছে, নিশ্চয়ই এটার ভিতর টাকা পয়সা থাকবে, খুলে দেখি ভিতরে কি আছে। টাকা থাকলে তো সবগুলো আমি নিয়ে নিব, যেহেতু আমার বউয়ের টাকা মানে আমার টাকা। এই বলে সাগর লাগেজটা খুলতেই দেখতে পেল ভিতরে ছোট ছোট জামা কাপড়। একটা হাতে নিয়ে দেখে বলতে লাগলো, হায় আল্লাহ, এটা তো আমার ছোটবেলার হাফ প্যান্টের মতো দেখাচ্ছে। মনে হয় বিদেশে এসব পরে থাকতো। ছি ছি, ভাবতেও লজ্জা লাগতেছে আমার। এই মেয়েটাকে আমি বিয়ে করেছি, কিন্তু সবগুলো জামা কাপড় এরকম ছোট ছোট কেন? থাক, এসব দেখার আর দরকার নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি, এই মেয়েটা আগে থেকে এরকম। এই বলে সাগর চুপচাপ রুমে দরজাটা খুলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমেতে সে পাড়ি জমালো। এদিকে সামিয়া রুমে এসে দেখে সাগর বিছানায় ঘুমাচ্ছে। এটা দেখে সামিয়া মনে মনে বলতে লাগলো, আমাকে জলহস্তি বলেছিস, এখন দেখ তোকে আমি জলহস্তি বানিয়ে দিতেছি। এই বলে সামিয়া তার লাগেজটা খুলে ভিতর থেকে মেকআপের বক্সটা বের করে আস্তে আস্তে করে চলে আসলো সাগরের কাছে। সাগরের পাশে বসে মুখের উপর মেকআপ করতে লাগলো সাগরের। বেশ কিছুক্ষণ মেকআপ করার পর সামিয়া মনে মনে বলতে লাগলো, আমাকে জলহস্তি বলেছিলি না, এখন তুই নিজেই একটা জলহস্তি। ঘুম থেকে উঠে দেখবি তোর এরকম অবস্থা। তবে নিচে যদি চলে যাস ঘুম থেকে উঠে, তাহলে আরো মজা হবে। এসব ভাবতে ভাবতে সামিয়া চলে আসলো নিচে। বিকেল 5টায় সাগরের ঘুম ভাঙতে সাগর নিচে চলে আসলো। সাগরের দিকে তাকিয়ে সবাই হাসাহাসি করতে লাগলো। সবাই একরকম হাসাহাসি করতে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকিয়ে এরকম ভাবে হাসাহাসি করতেছো কেন? হাসাহাসি করবো না তো কি করবো দেবর? তোমাকে দেখতে তো পুরো জল হস্তির মতো লাগছে। একবার আয়নায় নিজের চেহারাটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে কেন হাসাহাসি করছি। সাগর তাড়াতাড়ি করে চলে গেল আয়নার কাছে। আয়নার সামনে দাঁড়াতে এক লাফ দিয়ে দুহাত পিছনে চলে আসলো আর বলতে লাগলো, জলহস্তির বাচ্চা, কুমড়া পটাশ, বিদেশি পটাশ, তুই আমার মুখের এরকম অবস্থা করেছিস কেন? আজকে তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে সাগর সামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন দুজনের চুল ধরে টানাটানি করতেছে। এদিকে ওদের এরকম অবস্থা দেখে সাগরের আব্বু আম্মু এবং ভাবি হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর তিনজন মিলে দুজনকে ছাড়িয়ে নিল। সামিয়া সাগরকে ছেড়ে দিতেই সাগর বলতে লাগলো, এবারের মতো তো বেঁচে গেলি। ওদের জন্য পরের বার তোকে ছাড়া তো দূরের কথা, এমন মার মারবো কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না।
হ্যাঁ জানি জানি, তুই আমার কি অবস্থা করবি। তোর মতো পিচ্চি ছেলেকে বিয়ে করে এখন আমি মহা বিপদে পড়ে আছি। কবে যে এই বিপদ থেকে রক্ষা পাবো একমাত্র আল্লাহ জানে। তোর মতো বিদেশি শাকচুন্নিকে বিয়ে করে আমি আরো মহা বিপদে আছি। আম্মু, এই শাকচুন্নিটাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও। আমি আমার রুমে একা একা ঘুমাবো। এই বলে সাগর চলে আসলো তার রুমে। সামিয়া যত জিনিসপত্র আছে সবগুলো দরজার বাইরে এক সাইডে রেখে দিল। বেশ কিছুক্ষণ পর সামিয়া উপরে এসে দেখে তার জামা কাপড় লাগেজ সব কিছু বাইরে রাখা। এটা দেখে সামিয়া সাগরকে ডাকতে লাগলো। এই জলহস্তির বাচ্চা, বাংলাদেশি জলহস্তি, তাড়াতাড়ি দরজা খুল, তোর সাথে আমার বোঝাপড়া আছে। আমার জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছিস কেন? তাড়াতাড়ি দরজা খুল, আজকে তোর মাথা ফাটিয়ে ফেলবো আমি। হ্যাঁ, বিদেশি কুমড়ো পটাশ, তুই আমার মাথা ফাটাবি কি করে? তোর মাথা আমি ফাটিয়ে দিব। আর তুই পাশের রুমে চলে যা, আমার রুমে ঘুমাতে পারবি না। রুমটা আমার পছন্দ হয়ে গেছে, আমি তোর রুমে থাকবো, ঘুমাবো। অন্য কোনো রুমে ঘুমাবো না। দরকার পড়লে তুই অন্য রুমে গিয়ে ঘুমা, এই রুমটা ছেড়ে দে। এটা তোর টাকা দিয়ে কেনা রুম, তাই না? এর জন্য বলতেছিস রুম ছেড়ে দেওয়ার জন্য? তুই বললেই হলো নাকি যে রুম ছেড়ে দেবো আমি? হ্যাঁ, আমি বললেই রুম ছেড়ে দিতে হবে তোকে, না হলে কিন্তু আমি এখন দরজা ভেঙে এরপর ঘরের ভেতরে ঢুকবো। আরে বাবা, বিদেশি কুমড়ো পটাশ, এর দেখি গায়ে অনেক শক্তি জুগিয়েছে। বাংলাদেশে এসে দেখি তোর গায়ে কত শক্তি আছে, দরজাটা ভেঙে দেখা। সাগরের কথা শুনে সামিয়া দরজায় দুটা লাথি মারতেই জোরে চিৎকার করে নিচে বসে গেল আর কান্না করতে লাগলো। সামিয়ার কান্না শুনে সাগর তাড়াতাড়ি করে দরজাটা খুলতেই সামিয়া দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো। কি যেন বলেছিলি তুই? দরজা খুলবি না, তাই না? এখন দেখলি কিভাবে দরজা খুলতে হয়। তাড়াতাড়ি ঘর থেকে বের হও, না হলে কিন্তু আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবো নিচে। আহা, নারী কত সুন্দর অভিনয় করতে পারো তুমি। তুমি তো অভিনয়ে অনেক সেরা। আচ্ছা, আমি হার মেনে নিলাম। পিছনে একবার তাকিয়ে দেখো, তোমার চাচা দাঁড়িয়ে আছে। সামিয়া পেছনে তাকাতে সাগর ঠুস করে দরজাটা লাগিয়ে দিয়ে ওই পাশ থেকে বলতে লাগলো। নারী, তুমি এই সুন্দর অভিনয় করতে জানো, কিন্তু আমিও যে অসুন্দরভাবে অভিনয় করতে পারি এটা তুমি বুঝতে পারছো এখন? সাগরের বাচ্চা, তুই আমাকে ধোকা দিয়েছিস, আমি তোকে ছেড়ে দিব না। তুই একবার বাইরে বের হ, এরপরে দেখিস এই রুমটা কার হয়ে যায়। তাই বলে সামিয়ারাকে ফুসফুস করতে করতে চলে আসলো নিচে। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে এক পায়ের উপর আরেক পা তুলে দিয়ে পা নাচাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী মিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিম বলতে লাগলো। কি রে সাগর, কোথায় আছিস তুই? একটু আমাদের বাসায় আয়, আমরা সবাই বসে আড্ডা দিতেছি। তোকে ছাড়া ভালোই লাগছে না, তুই চলে আয় তাড়াতাড়ি। তুই আমাকে আগে ফোন দিবি না? আচ্ছা, আমি আসতেছি 10 মিনিটের মধ্যে। ফোন রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে একটা সুন্দর টি শার্ট আর প্যান্ট পরে চুলগুলো খাড়া করে গায়ে সুন্দর একটা সেন্ট মেরে চলে আসলো নিচে। এসে দেখে সামিয়া এবং তার ভাবি বসে বসে টিভি দেখতেছে। সাগরের এরকম স্টাইল দেখে তার ভাবি বলতে লাগলো। কি ব্যাপার দেবর মশাই, কোন মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ? তোমাকে তো পুরো নায়ক নায়ক লাগছে। আমি তো তোমার পুরো ক্রাশ খেয়েছি, বাহিরে গেলে তো অন্য মেয়েরা আরো ক্রাশ খেয়ে যাবে। ভাবি, অন্য মেয়েদের ক্রাশ খাওয়ার জন্যই তো এরকম স্টাইল করে বাইরে যাইতেছি। দেখবে 2 দিনের মধ্যে আরো 2টা বিয়ে করে বাসায় বউ নিয়ে আসবো। যেই না তোর চেহারা, আবার একজনের নাম রাখছে পেয়ারা। তোকে দেখলে তো রাস্তার বিড়াল তোর উপর হিসু করে দিবে। আবার তুই বলতেছিস তোর উপরে নাকি ক্রাশ খাবে মেয়েরা। ভাবি, এই মেয়েটাকে সাবধান করে দাও, না হলে কিন্তু এখন আমি এই মেয়েটার সাথে মারামারি করব। আহ সামিয়া, এবার একটু থামো তো। সাগর, তুমি যেখানে যাওয়ার জন্য রেডি হয়েছো ওখানে তাড়াতাড়ি যাও। সাগর আর কোনো কিছু না বলে চলে আসলো বাইরে। বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলো মিমদের বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো। মা, তোকে তো আজকে পুরো নায়কের মতো লাগছে। আমি তো দেখি ক্রাশ খেয়েছি। কই রে মিরাজ, তোর বউ কিন্তু আমার উপর ক্রাশ খেয়েছে। আবার দেখিস তোর বউ যাতে আমার সাথে লাইন না মারে। কুত্তা, তোকে একটু প্রশংসা করছিলাম আর তুই এরকম করলি। যা, সবার সাথে গিয়ে বসে গল্প কর, আমি সবার জন্যই কফি নিয়ে আসতেছি। সাগর আর কিছু না বলে চলে গেল রুমে। এসে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে মিরাজ বলতে লাগলো। ওই তো আমাদের হিরো চলে এসেছে।
তবে দেখে মনে হচ্ছে বাসা থেকে ঝগড়া করে এসেছে। কিরে সাগর, বাসায় কার সাথে ঝগড়া করে আসলি? আর বলিস না, সামিয়ার সাথে একটু পরপর ঝগড়া করি। ওই মেয়েটা শুধু আমার পিছনে লেগে থাকে। বিদেশি মেয়ে, কয় চুপচাপ বসে থাকবে, আমার কথা মতো চলাচল করবে, কিন্তু এটা তো দেখি বান্দরের চাইতেও বেশি লাফালাফি করে। যাক, অবশেষে তুই তোর বউকে বান্দর বলে স্বীকৃতি দিয়েছিস। আজ থেকে আমরা তোর বউকে বান্দর বলে রাখবো। কিরে ফারিয়া, ঠিক বলেছি না? ঠিক মানে একদম ঠিক বলেছিস। ওর বউকে বান্দর বলে ডাকলে আমাদের আরো বেশি ভালো হবে। হয়েছে হয়েছে, আর কাউকে বান্দর বলে ডাকতে হবে না। এখন তোরা সবাই কফি খা। সাগর, আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তুই যাবি নাকি আমাদের সাথে? তোরা ঘুরতে যাবি আর আমি যাব না, তা কি করে হয়? নিশ্চয়ই আমি যাব তোদের সাথে। কোথায় যাবি? কক্সবাজার নাকি রাঙামাটি? কি রে, তোরা সবাই কোথায় যাবি? কক্সবাজার নাকি রাঙ্গামাটি যাবি? আমরা তো ভাবতেছি আমরা সবাই রাঙামাটি যাব। কক্সবাজার তো গতবার গিয়ে এসেছি, এবার না হয় অন্য জায়গায় যাওয়া যাক। হ্যাঁ, ঠিক বলেছিস, এবার না হয় অন্য জায়গায় যাওয়া যাবে। তা কবে যাওয়ার প্ল্যান করেছিস? 2 দিন পর নাকি 1 সপ্তাহ পর? ভাবতেছি তো কালকে রাতে রওনা দেব, যেহেতু আমাদের গাড়ি আছে আর কোনো অসুবিধাই হবে না। ড্রাইভ তো তুইও করতে পারিস, আমিও করতে পারি এবং বাকি সবাইও করতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস সাগর। ভাবিকে আমাদের সাথে নিয়ে নে, যেহেতু ভাবি বিদেশ থেকে এসেছে। সো দেশে একটু ঘোরাঘুরি করুক, দেখবি মনটা দেশে ঘুরে থাকবে, বিদেশে যাওয়ার নামই নেবে না। আমার দরকার নেই ওই মেয়েকে সাথে নিয়ে যাওয়ার জন্য। ওই মেয়ে এমনিতেই ফাজিল, আবার ঘুরতে গেলে কি জানি করে বসে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমরা সবাই একসাথে যাব, ওই মেয়েকে নিব না। ঠিক আছে, আমরা আমাদের মুখের কথা বলেছি। এখন তুই যদি তোর বউকে না নিতে চাস, তাহলে আমরা তো আর জোর করতে পারবো না। কি বলিস ফারিয়া? ও হ্যাঁ হ্যাঁ, মিম যেহেতু বলেছে তুই যদি না নিস, তাহলে আমরা আর কিছু বলবো না। কালকে রাতের দিকে আমরা সবাই রওনা দিব। কালকে কলেজে যাওয়ার দরকার নেই, কারণ সারাদিন পড়ে পড়ে ঘুমাবি। রাতে যাতে আড্ডা দিতে দিতে আমরা রাঙামাটিতে পৌঁছে যাই। ওকে, ডান। আর আমাদের জিনিসগুলো কিন্তু নিয়ে নিস সাথে, ওইগুলো ছাড়া তো জমবেই না আড্ডা। সাগর রাত 10টা অবধি তার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তুই সেই সন্ধ্যাবেলা বাইরে বের হয়েছিস, রাত 10টা বাজে, এখন এসেছিস? খাবার রাখা আছে টেবিলে, নিজে নিজে খেয়ে নিবি। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি আমারটা নিজেই খেয়ে নিতে পারবো। আর একটা কথা, আম্মু, কালকে আমার 10,000 টাকা লাগবে। আমি ঘুরতে যাব আমার বন্ধু বান্ধবীর সাথে। ঠিক আছে, 10,000 না, তোকে 30,000 টাকা দেবো। তুই সামিয়াকে নিয়ে যাবি তোর সাথে? আম্মু, ওই শাকচুন্নিকে আমার সাথে নিয়ে যাব না? দরকার পড়লে আমি ঘুরতে যাব না, তবুও ওই মেয়েটাকে আমার সাথে নিব না। তাহলে তুই আমার কাছ থেকে 1 টাকাও পাবি না, ঘুরতে যাবি এটার জন্য। আচ্ছা, তোমরা টাকা না দিলে না দেবে, আমার কাছে যে টাকা আছে আমি ওই টাকা দিয়ে ঘুরে ফিরে 10 দিন চলে যেতে পারবো অনায়াসে। সাগর এই বলে চলে আসলো রুমে। এসে দেখে সামিয়া বিছানায় শুয়ে শুয়ে ভিডিও কলে কথা বলতেছে তার বয়ফ্রেন্ডের সাথে। এটা দেখে সাগর কোনো কিছু না বলে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলো। এসে দেখে সামিয়া এখনও কথা বলতেছে। এটা দেখে সাগর আর কিছু বলল না সামিয়াকে। সোফায় শুয়ে পড়ল সাগর, শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলতেছে। রাত প্রায় 1টা। সাগর সামিয়ার দিকে তাকাতে দেখতে পেল সামিয়া এখনও কথা বলতেছে। এটা দেখে সাগর তার ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। এদিকে সামিয়া কথা বলার এক ফাঁকে সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগর ঘুমিয়ে গেছে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল রাত 2টা বাজে। এটা দেখে সামিয়া তার বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো নয়ন, এখন তাহলে রেখে দেই, রাত 2টা বেজে গেছে, কালকে আবার কথা বলবো তোমার সাথে। এ বলে সামিয়া ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সামিয়া সাগরের কাছে এসে সাগরের গায়ে একটা কাঁথা দিয়ে দিল আর মনে মনে বলতে লাগলো, কি বাবার, এই ছেলেটার জন্য আমার এত মায়া হচ্ছে কেন? আমি তো এই ছেলেটাকে পছন্দ করি না।
এসব ভাবতে ভাবতে সামিয়া আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 11টা। এমন সময় সাগরের ভাবি এসে ডাকতে লাগলো দুজনকে। সাগর, এই সাগর, ঘুম থেকে ওঠো, সকালে 11টা বেজে গেছে। আর সামিয়া, তুমিও ওঠো, উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। ভাবি আমাকে আর ডাক দিবেন না, আমি আজকে সারাদিন পড়ে পড়ে ঘুমাবো। রাতে আমরা ঘুরতে যাব, 5 দিন বাসায় থাকবো না। কোথায় যাবি ঘুরতে? এটা আপনার জেনে লাভ কি? আপনি যাবেন নাকি? আমার সাথে গেলেও তো আপনাকে নিব না আমি। তোর সাথে আমি যাইলে তো তুই নিবি। আবারও ঝগড়া শুরু হয়ে গেছে দুজনের। তোমরা দুজনে একটু থামবে? যাও, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নাও। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল 5টা বেজে গেল। সাগর ঘুম থেকে উঠে সকল কিছু গোছাতে লাগলো। এদিকে সামিয়া সাগরের দিকে এক পলক ভাবে তাকিয়ে আছে, কিন্তু সাগর একবারও তাকাচ্ছে না সামিয়ার দিকে। বেশ কিছুক্ষণ পর সাগর সকল কিছু রেডি করে যেই রুম থেকে বের হতে যাবে, এমন সময় সামিয়া বলতে লাগলো, কিরে চলে যেতেছিস? কবে আসবি আবার বাসায়? এই ধরেন আগামী 4-5 বছরের জন্য চলে যাইতেছি, আর আসবো না। এতদিন আপনি এই বাড়িতে পায়ের উপর পা রেখে খাবেন। আর একটা কথা, আমাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিবেন। ডিভোর্স লেটারে সাইন করে লেটারটা ড্রয়ারে রেখে যাবেন। পরে আমি এসে সাইন করে দিলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। এই বলে সাগর চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে মিমদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো মিমদের বাসায়। এসে দেখে তার সকল বন্ধুরা বসে আছে। সাগরকে দেখে মিম বলতে লাগলো, কি রে, চলে এসেছিস? ভালো করেছিস। এক কাজ কর, এই নে, এখানে 10,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুই পুরো গাড়ির ফুল ট্যাঙ্কি করে আনবি, যাতে রাস্তায় তেল না ভরাতে হয়। যাওয়ার সময় তো তেল নেওয়া যাবে, এখন এত তাড়াহুড়া নেই। তোরা রেডি হয়ে নে, আমি নিচে বসে আছি, তাড়াতাড়ি আয়। সাগর চলে গেলে নিচে। এইদিকে সামিয়া রুমে বসে আছে। এমন সময় সাগরের ভাবি আসলো। সামিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সামিয়া, এইভাবে মন মরা হয়ে বসে আছো কেন? সাগরের জন্য মন খারাপ হচ্ছে নাকি? আরে না, সাগরের জন্য মন খারাপ হবে কেন? সাগর ঘুরতে গেছে, তার শখ হয়েছে, তার শখ পূর্ণ করুক। সামিয়া সাগরের ভাবির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে দুজন চলে আসলো নিচে। রাতে খাবার টেবিলে বসে আছি। এমন সময় সাগরের আপু বলতে লাগলো, কি ব্যাপার সাগরের মা? সাগর কোথায়? সে খেতে আসলো না কেন? সাগর তো তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাচ্ছে রাঙ্গামাটি। আমি বলেছিলাম সামিয়াকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে নিয়ে যায় নাই। সাগরের আম্মুর মুখে এই কথা শুনে সাগরের আপু তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো আব্বু। কি সাগর, তুই কোথায় আসিস? এখন তাড়াতাড়ি বাসায় আয়। বৌমাকে নিয়ে এরপর ঘুরতে যাবি। আব্বু আমরা তো অনেক দূর চলে এসেছি, এখন যেতে পারবো না। আর তোমার বৌমা থাকতে পারবে বাসায় একা একা, আর ভাবি তো আছে, কোনো সমস্যা হবে না। তুই যেখানে থাকিস না কেন, তোকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার ভিতরে তুই চলে আসবি বাসায়। বৌমা রেডি হয়ে থাকবে, শুধু এসে নিয়ে যাবি। এই বলে সাগরের আপু ফোনটা কেটে দিল। এদিকে সাগর মিমিতের বাসায় এসে বসে আছে। এমন সময় মিম এসে সাগরকে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? আর বলিস না, আব্বু ফোন দিয়েছিল, বলেছে সামিয়াকে নিয়ে আসার জন্য। ওই মেয়ে তো এমনিতেই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, আর তাকে নিয়ে গেলে তো কি হবে আমি নিজেও জানি না। তোদের বাড়ির সামনে দিয়ে তো যাব, আর ভাবি আমাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে না, তোকেও বিরক্ত করবে না। চল, আমরা সবাই রেডি হয়ে গেছি। সাগর সবাইকে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। গাড়ি থেকে নেমে সাগর চলে আসলো বাড়ির ভিতর। এসে দেখে সামিয়া রেডি হয়ে বসে আছে। সাগর সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন চলেন, সবাই বাহিরে গাড়ির ভিতরে বসে আছে। এই নে আমার ক্রেডিট কার্ড, যত খুশি টাকা উঠে যা ইচ্ছে করতে পারিস। যাও সামিয়া মা, আর সাবধানে ঘোরাঘুরি করবে। সাগর, সামিয়াকে দেখে রাখিস। আমাকে দেখে রাখতে হবে না, উনি নিজেই আমাকে চোখে চোখ রাখবে, আমি জানি। এই বলে সাগর সামিয়াকে নিয়ে চলে আসলো বাইরে। ড্রাইভিং সিটে বসে আছে সাগর। এমন সময় মিম সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
ভাবি, আপনি সাগরের পাশের সিটে গিয়ে বসেন সামনে, আমরা না হয় পিছনে বসে থাকি। আর যদি আপনার সমস্যা হয় তাহলে পিছনে বসতে পারেন। আমার কোনো সমস্যা হবে না সামনে বসতে, আমি সামনে গিয়ে বসতেছি। সামিয়া সাগরের পাশের সিটে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলো। সবাই মজা মাস্তি করতেছে। সাগর মাঝে মধ্যে তাদের সাথেও তাল মিলিয়ে কথা বলতেছে আর ড্রাইভ করতেছে। এমন সময় সামিয়ার ফোনটা বেজে উঠল। সাগর লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখতে পেল সামিয়ার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। সাগর কিছু বলল না, সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতেছে। এদিকে সামিয়া ফোনটা কেটে দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করতে লাগলো। পিছন থেকে মিম এটা খেয়াল করলো। সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগরের মুখটা মলিন হয়ে গেছে। মিম কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, রাস্তায় যদি কোনো একটা হোটেল পাস বা বাজার পড়ে তাহলে বাজারে একটু দাঁড়া করিস, আমি কিছু খাবার জিনিস কিনবো। ঠিক আছে, দেখি সামনে যদি বাজার পাই তাহলে দাঁড় করাবো। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর সামনে একটা বাজার পড়ল। সাগর গাড়িটা দাঁড় করাতেই মিম গাড়ি থেকে নেমে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, গাড়ির স্টার্টটা বন্ধ করে আমার সাথে আয়। আর তোমরা সবাই বসে থাকো এখানে, 5 মিনিট সময় লাগবে কিছু খাবার কিনতে। সাগরের মিম চলে আসলো রাস্তার ওই পাশে। এসে সবার জন্য বিরিয়ানি নিয়ে নিল। বিরিয়ানি নিতে নিতে মিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, আমি দেখলাম ভাবি অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তুই কিছু বললি না কেন? আমি কি বলবো, আমাকে তার পছন্দ না, বলেছে কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এর জন্য আমিও কিছু বলি নাই। তার মতো সে থাকুক, আব্বুর কারণে আমি তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। দেখলি না, আমি একা একা চলে এসেছিলাম। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তবে তোকে দেখে বোঝা যায় সামিয়া ভাবির প্রতি তোর একটু ভালোবাসা আছে। সাগর কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর সাগর আর মিম চলে আসলো গাড়িতে। এসে দেখে এখনো কথা বলতেছে সামিয়া। সাগর ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো আবারও। বেশ কিছুক্ষণ পর সবাই বিরিয়ানি খেতে লাগলো। এদিকে সাগর ড্রাইভ করতেছে, এটার জন্য বিরিয়ানি খেতে পারতেছে না। এমন সময় মিম সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনি কি বিরিয়ানি খাচ্ছেন? সাগরের প্যাকেটটাও তো এখানে আছে। সাগরের প্যাকেট থেকে আপনি সাগরকে বিরিয়ানি খাইয়ে দেন, সে তো ড্রাইভ করতেছে, এটার জন্য তো খেতে পারতেছে না। গাড়িটা এক সাইডে রেখে খাওয়া দাওয়া শেষ করে এরপর না হয় ড্রাইভ করতে পারবে। আপনি খাইয়ে দিলে সমস্যা নাকি? যদি সমস্যা হয় তাহলে আপনি পিছনে চলে আসেন, সবার সাথে বসে থাকেন, আমি সাগরের সাথে বসে সাগরকে খাইয়ে দিতেছি। এদিকে মিম মিরাজকে সবকিছু মেসেজের মাধ্যমে বলে দিয়েছিল তাদের মধ্যে কি চলতেছে। মিরাজ কিছু বলল না, কারণ মিমের প্রতি তার অনেক বিশ্বাস আছে, আর সাগরের প্রতিও। সামিয়া সাগরকে না খাইয়ে দিয়ে পিছনে চলে আসলো। এদিকে মিম সামনে চলে গেল, সাগরকে খাইয়ে দিতেছে এবং নিজেও খাইতেছে। মিম সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগরের চোখ থেকে 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। এটা দেখে মিম কিছুটা কষ্ট পেল, কারণ সাগরকে যতই বকাঝকা করুক না কেন, খারাপ কথা বলুক না কেন, মারধর করলেও সাগর কখনো কান্না করে না। আজকে সে কান্না করেছে। খাওয়া দাওয়া শেষ হতেই মিম জানালা দিয়ে রাস্তার একপাশে প্যাকেটগুলো ফেলে দিল। সাগরের সাথে গল্প করতেছে, অন্যদিকে মিরাজের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতেছে। এইদিকে সামিয়া একবার সামনের দিকে তাকাচ্ছে আর মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সাগর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত 2টা বেজে গেছে, তোরা এখন ঘুমিয়ে যা, আমি তো ড্রাইভ করব, আমার ঘুমালে চলবে না। এক কাজ করো, তোমরা সবাই ঘুমিয়ে যাও, আমি সাগরের সাথে গল্প করি। গল্প না করে যদি সবাই ঘুমিয়ে যায় তাহলে সাগরের চোখেও ঘুম চলে আসবে। মিম একদম ঠিক কথা বলেছেন, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, মিম আর সাগর গল্প করুক। বেশ কিছুক্ষণ পর সবাই সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। মিম একবার পিছনের দিকে তাকিয়ে দেখে সামিয়া জেগে আছে নাকি। সামিয়াও ঘুমিয়ে গেছে ফারিয়ার পাশে। এমন সময় মিম বলতে লাগলো, সাগর, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর কষ্টগুলো আমি বুঝি, তুই কান্না করিস না, দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। জানিস মিম, আমি তো তোদেরকে সব সময় সব কথা বলি, বিশেষ করে সবচাইতে পার্সোনাল কথাগুলো বেশি বলি তোকে। আমি সবসময় ভাবতাম
যাকে আমি বিয়ে করব সে আমার প্রতি অনেক ভালোবাসা দেখাবে, সব সময় আমার সাথে হাসি খুশি ঝগড়া লেগে থাকবে। এসব করলেই তো ভালোবাসা বাড়ে, কিন্তু আমার সাথে এমন একজনের বিয়ে হয়েছে যে কিনা অন্য পুরুষে আসক্ত। আমি কিভাবে তার সাথে ঘর সংসার করব বলো? সাগরের কথাগুলো পুরো কান্না জড়িত কণ্ঠে বলছিল। এদিকে সাগরের কথাগুলো শুনে মিমের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আসলে বন্ধু বান্ধবদের সাথে দুঃখ কষ্ট ভাগ করে নিলে সবসময় হাসি খুশি থাকা যায়। এদিকে সামিয়া ঘুমের ভান করে সকল কিছু শুনছিল তাদের কথা। সাগর আর মিম কথা বলতে বলতে ভোর 5টা বেজে গেল। এটা দেখে সাগর বলতে লাগলো, মিম, এখন তুই ঘুমিয়ে যা, সকাল তো হয়ে গেছে, আর 2 ঘন্টা সময় লাগবে রাঙামাটি যাওয়ার জন্য। তুই এই 2 ঘন্টা ঘুমা। সমস্যা নেই, একবারই হোটেলে গিয়ে এরপর ঘুমাবো। মিম মিরাজের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা পর সবাই চলে আসলো রাঙ্গামাটি হোটেলে। সাগর গাড়িটা পার্কিং করে এক সাইডে রেখে দিল। সবাইকে নিয়ে চলে আসলো হোটেলের ভিতর। হোটেলটা আগে থেকে বুক করা ছিল। সবাই সবার রুমে চলে গেল। সাগর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। এদিকে সামিয়া ফ্রেশ হয়ে এসে দেখে সাগর ঘুমিয়ে গেছে। সাগরের দিকে একবার তাকিয়ে সামিয়া চলে গেল বেলকনিতে। বাইরে অনেক সুন্দর দৃশ্য দেখতেছে। বেশ কিছুক্ষণ দেখার পর সামিয়া এসে সাগরের পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে সাগরের কাল রাতের কথাগুলো মনে পড়ে। চোখ বন্ধ করতে কালকে রাতে সাগরের কথাগুলো তার মনে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর সামিয়া মনে মনে বলতে লাগলো, আমি কি সাগরের সাথে অন্যায় করতেছি নাকি একদম ঠিক করতেছি? আমি তো অন্য একজনকে ভালোবাসি, সাগরকে তো ভালোবাসি না। আমি একদম ঠিকই করতেছি। কিছুদিন পর তো ডিভোর্স দিয়ে চলে যাব, তখন সাগর তার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো, বিন্দাস। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল সামিয়াও। দুপুরে ঘুম ভাঙলো সবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সবাই বাইরে চলে গেল। আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এদিকে সামিয়া তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর সাগরের সাথে ঘোরাঘুরি করতেছে। এমন সময় সাগর সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি ফোনে কথা বলার জন্য ঘোরাঘুরি করতে এসেছেন? যদি কথা বলার জন্য ঘোরাঘুরি করতে এসে থাকেন তাহলে এক কাজ করেন, আপনি হোটেলে গিয়ে রুমের ভিতর শুয়ে শুয়ে কথা বলেন, তখন আপনাকে কেউ বিরক্ত করবে না। সাগরের কথা শুনে সামিয়া যে কিছু বলতে শুনবে এমন সময় মিম আর মিরাজ এসে হাজির হলো। সাগর মিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, ঝগড়া করতেছিস কেন? ভাবি হয়তো তোর রিলেটিভের সাথে কথা বলতেছে, প্রয়োজন আছে কথা বলার, এই জন্যই হয়তো কথা বলতেছে। ভাবি আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই। আর রাগ করিস না সাগর, চলেন আমরা ওই দিকটা থেকেই ঘুরে আসি। মিরাজ তুমি সাগরকে নিয়ে যাও। চল সাগর, আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি, ওই দিকটা অনেক সুন্দর জায়গা আছে। সাগর আর মিরাজ চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো একটা সুন্দর রিসোর্টের পাশে নদীর ধারে। দুজন দাঁড়িয়ে আছে চুপচাপ। এমন সময় মিরাজ বলতে লাগলো, সাগর, মিম আমাকে সব কিছুই বলেছে, তোদের সাথে কি কি হয়েছে কি না হয়েছে। আমি কি তোর বন্ধু ছিলাম না? আমাকে কি একবার বলতে পারতি না তুই? সরি বিরাজ, তোকে না বলার জন্য। তুই তো খুব ভালো করেই জানিস আমি সবচাইতে বেশি গোপন কথাগুলো মিমের কাছে বলে থাকি। আমি জানি মিম শুধু তোকেই বলবে, অন্য কাউকে বলবে না। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কি চাস? সামিয়া ভাবির সাথে সংসার করবি নাকি সামিয়া ভাবিকে ছেড়ে দিবি? যেই মেয়ে অন্য পুরুষে আসক্ত থাকে ওই মেয়ের সাথে আমি কিভাবে ঘর সংসার করব বলতো? এটা কখনোই পসিবল না, কারণ আমি চাই না কারো মনে কষ্ট দিয়ে কাউকে সুখে রাখতে। আমি জানি তুই ভাবিকে খুব ভালোবাসিস, চিন্তা করিস না, একটা সময় দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আর ভাবিও তোর কাছে থাকতে চাইবে সব সময়। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে সবাই চলে আসলো আবার হোটেলে। রাতে খাওয়া দাওয়া করে সবাই এক রুমে বসে গল্প করতেছে। এমন সময় সাগর বলতে লাগলো, মিম, তোরা সবাই আড্ডা দে, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। আমি রুমে গিয়ে শুয়ে থাকি, ঘুম হয় নাই তো এর জন্য মনে হয় ব্যথা করতেছে। ঠিক আছে, তাহলে তুই গিয়ে রুমে ঘুমা। ভাবি আপনি কাজ করেন, সাগরের মাথাটা একটু টিপে দেন,
তার মাথাটা টিপে দিলেই ভালো লাগবে, আর ঘুমটাও ভালো হবে। সামিয়া আর সাগর চলে আসলো রুমে। সাগর বিছানায় শুয়ে পড়ল। এদিকে সামিয়া সোফায় বসে মোবাইল টিপতেছে, কিন্তু কিছু বলতেছে না। সাগর আর জোর করলো না সামিয়াকে। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। এদিকে মিম মিরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিরাজ, ভাবি সাগরকে ভালোবাসে না, এখন কি করা যায়? সাগরকে তো এভাবে রাখা যাবে না, এভাবে রাখলেই সে ভেঙে পড়বে। ফারিয়াও তো রিলেশন করে, না হলে ফারিয়াকে বলতাম সাগরের সাথে রিলেশন করার জন্য। এখন আমরা কিভাবে কি করব? এইসব কথা বলতেছে মিরাজ আর মিম। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো ফারিয়া আর ফাহিম। মিমকে উদ্দেশ্য করে ফারিয়া বলতে লাগলো, কিরে মিম, তোরা দুইজন ফিসির ফিসির করে কি কথা বলতেছিস? আমরা তো তোর বন্ধু বান্ধবী, আমাদেরকে কি বলা যায় না? হ্যাঁ, তোদের কেউ বলা যায়, কিভাবে যে বলি। আসলে সামিয়া ভাবির সাথে সাগরের মিল নেই। তোর কথা আর মানে বুঝলাম না। সামিয়া ভাবির সাথে সাগরের মিল নেই মানে? আসলে সামিয়া ভাবি বিদেশি একটা ছেলের সাথে রিলেশন করে। সামিয়া ভাবি তো বিদেশে ছিল, বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে। সামিয়া ভাবি সাগরকে ডিভোর্স দিয়ে দেবে কিছুদিন পর। সাগর প্রচুর ভেঙে পড়েছে। এখন সাগরকে কিভাবে সান্ত্বনা দিই বুঝতে পারছি না। গতকালকে তোরা গাড়িতে ঘুমিয়েছিলি, সাগর কান্না করতে করতে আমাকে সকল কিছু বলেছে। সাগরের কথা শুনে আমিও কান্না করেছিলাম গতকালকে। তোর পরিচিত কোনো বান্ধবী আছে সাগরের সাথে রিলেশন করিয়ে দেব? বান্ধবী তো আছে, কিন্তু সবগুলোই তো তাদের বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করেছে। আমি চাই না সাগর তাদের সাথে রিলেশন করুক। চিন্তা করিস না, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। হয়তো সামনে সাগরের সুখের দিন আসতেছে। হ্যাঁ, এটাই হতে পারে। সবাই কথা বলতেছে। দেখতে দেখতে কেটে গেল 4টি দিন। সবাই অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু সাগর ঘোরাঘুরি করে নাই। কারণ সাগরের মন মানসিকতা একদম ভালো নেই। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি দিন। আজকে রাতে সবাই বাড়ির দিকে রওনা দিবে। সবাই সবার জন্য সব কিছু কিনে নিয়েছে, কিন্তু সাগর নিজের জন্য কোনো কিছুই কিনে নাই। সবগুলো তার পরিবারের জন্য কিনেছে। রাতে সবাই গাড়িতে বসে পড়ল। মিম আগে থেকে সামনে বসেছিল, কারণ সে চাইতো না সাগর কষ্ট পাক। সাগর ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। সাগরকে দেখে মিম বলতে লাগলো, সাগর, তোর চোখ লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছিস, তাই না? আরে না, কান্না করবো কেন? দুপুরে ঘুমাতে পারি নাই তো, এর জন্য চোখ লাল হয়ে আছে। যতই কিছু বলিস না কেন, আমি তো চোখ দেখিয়ে সব কিছুই বুঝেই যাই। সাগর কিছু বলল না, কারণ সে জানে যত কথা বলবে মিম তত কথা পেঁচাবে। সবাই পিছনের সিটে এসে বসে পড়ল। সাগর ড্রাইভ করতেছে আর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে বারবার সামিয়ার মুখটা দেখতেছে। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। মিম ঘুমিয়ে গেছে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে সামিয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে আর তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সাগর কান্না করতেছে আর ড্রাইভ করতেছে। হঠাৎ সামিয়ার চোখ সাগরের দিকে পড়তে সামিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? গাড়ি চালাতে সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে বলো, আমি ড্রাইভ করতে পারি, আমি না হয় গাড়ি চালাচ্ছি। আরে না, গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না, চোখে হয়তো পোকা পড়েছে, এটার জন্য হয়তো চোখ থেকে পানি পড়তেছে। আর রাত তো অনেক হয়েছে। আপনি এখনো ঘুমান না কেন? ঘুমিয়ে থাকেন, সকাল হওয়ার আগে আমরা বাড়িতে পৌঁছে যাব। সামিয়া আর কিছু বলল না, চুপচাপ তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো, কারণ সে সাগরের কোনো কথাই মানে না। দেখতে দেখতে রাত পার হয়ে ভোর হলো। সাগর গাড়িটা ঠিক তাদের বাসার সামনে এসে দাঁড় করালো। সামিয়া গাড়ি থেকে নেমে তার লাগেজ নিয়ে চলে গেল বাড়ির দরজার সামনে। এদিকে মিম সাগরের হাত ধরে বলতে লাগলো, চিন্তা করিস না সাগর, আমি তোর জন্য একটা মেয়ে দেখতেছি। তার সাথে রিলেশন করলে তুই সুখে থাকবি। তোদের ডিভোর্স হয়ে গেলে এরপর না হয় বিয়ে করে নিবি ওই মেয়েটাকে। তার আর দরকার নেই, আমি একাই ভালো আছি, একাই ভালো থাকবো, আমার জন্য চিন্তা করতে হবে না তোর। এই বলে সাগর গাড়ি থেকে নেমে তার লাগেজটা নিয়ে বাড়ির ভিতর চলে গেল। সাগরকে দেখে তার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোমার চোখ এত লাল হয়ে আছে কেন? রাতে ড্রাইভ করে এসেছো নাকি? হ্যাঁ ভাবি, রাতে ড্রাইভ করে এসেছি তো, রাতে ঘুমাই নাই, এর জন্য চোখ লাল হয়ে আছে। এখন গিয়ে ঘুমিয়ে পড়বো,
আমাকে সারাদিন ডাক দিবেন না, সারাদিন ঘুমাবো, মাথাটাও ব্যথা করতেছে। আচ্ছা তুমি রুমে যাও, আমি সামিয়াকে বলছি তোমার মাথাটা টিপে দেওয়ার জন্য। ভাবি একটা রিকোয়েস্ট করি, রাখবেন? হ্যাঁ বলো। সামিয়াকে না বলে আপনি নিজে যদি আমার মাথাটা একটু টিপে দিতেন তাহলে খুব ভালো হতো। আপনি এ বাড়িতে আসার পর থেকে আমি অসুস্থ হলে আপনি আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করতেন। মাথা ব্যথা করলে আমার মাথা টিপে দিতেন, আজকেও না হয় একটু টিপে দেন। আচ্ছা তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য হালকা পাতলা নাস্তা নিয়ে আসছি। নাস্তা খাওয়ার পর আমি না হয় তোমার মাথাটা টিপে দেবো। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই সামিয়া বলতে লাগলো, সাগর, আমি কাজীর সাথে কথা বলেছি। কাজী সাহেব বলেছে আর 1 সপ্তাহ পর আমাদের ডিভোর্স পেপার দিয়ে যাবে। আমি সাইন করে তোমাকে দিয়ে দিব, তুমি সাইন করে নিও। ঠিক আছে। এই বলে সামিয়া শুয়ে পড়ল সাগরের পাশে। এদিকে সাগর বিছানা থেকে উঠে সোফায় এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর তার ভাবি তার জন্য হালকা পাতলা নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাওয়া শেষ হতেই সাগরের ভাবি সাগরের মাথা টিপে দিতে লাগলো। সাগরের ভাবি খেয়াল করলো সামিয়া ফোনে একটা ছেলের সাথে ভিডিও কলে কথা বলতেছে। সাগরের ভাবি যে রুমের ভিতর বসে আছে এটা খেয়াল করেও সে কথা বলতেছে। এমন সময় সাগরের ভাবি সাগরের কানে কানে ফিসফিস করে কথা বলতে লাগলো, সাগর, সামিয়া যে অন্য একটা ছেলের সাথে ভিডিও কলে কথা বলে এটা কি তুমি জানো? সাগরের ভাবির মুখে এই কথা শুনে সাগরের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল নিচে। সাগরের ভাবির বুঝতে আর বাকি রইল না। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। সাগরের আম্মুর উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আব্বু, আপনারা সাগরের জীবনটা বরবাদ করে দিয়েছেন। আমার হাসাখুশি দেবরটা আজকে আমার সামনে কান্না করেছে। যে ছেলেকে মারলে বকা দিল কান্না করতো না, আজকে তার চোখ থেকে জল গড়িয়ে পড়েছে। কি হয়েছে পপি? কি হয়েছে পপি? তুমি হঠাৎ এসব কথা বলতেছো কেন? সাগরের জীবন আমরা বরবাদ করে দিয়েছি মানে? না, কিছু হয়নি, এমনিতেই বললাম। এ বলে সাগরের ভাবি চলে গেল আর রান্নাঘরে। রান্না শেষ করে সকল কিছু গুছিয়ে টেবিল ওপর রেখে দিয়ে চলে আসলো রুমে। এসে দেখে তারপর বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করতেছে। পপির দিকে তাকাতে সাগরের বড় ভাই বলতে লাগলো, কি ব্যাপার পপি, তোমার মুখ এমন মনমরা হয়ে আছে কেন? সাগর তো চলে এসেছে তোমাদের জন্য, তো অনেক কিছু নিয়ে এসেছে। দেখো, যতই নিয়ে আসুক না কেন, দেবরের মন ভালো না থাকলে ভাবির মন ভালো থাকবে কি করে? তোমরা সাগরের জীবনটা নষ্ট করে দিয়েছো। দেশে কি মেয়ের অভাব ছিল? বিদেশে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে সাগরের জীবন নষ্ট করে দিয়েছো। কি হয়েছে আমাকে বলবে তো? না বললে আমি বুঝবো কি করে? সারাদিন তো আমি বাসায় থাকি না, অফিসের কাজ করতে হয়। বাসায় থাকলে তো বুঝতে পারতাম। সামিয়ার সাথে সাগরের কোনোভাবেই মিল হচ্ছে না। সামিয়া বিদেশে একটা ছেলের সাথে রিলেশন করে, হয়তো এতদিন কথা বলেছে, এটার জন্যই তো সাগর ওই দিন সামিয়াকে নিয়ে যেতে চাইনি। তুমি একবার সাগরের রুমে উকি দিয়ে দেখে আসো, সবকিছু বোঝা যাবে আশা করি। সাগরের বড় ভাই পিয়াস চলে আসলো সাগরের রুমের সামনে। আস্তে আস্তে উকি দিয়ে দেখে সামিয়া কথা বলতেছে ভিডিও কলে। পিয়াসের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। পিয়াস এবং পপি চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, আব্বু আম্মু, এক কাজ করো, সামিয়ার আব্বু আম্মুকে ফোন দিয়ে আমাদের বাসায় নিয়ে আসো। তাদের সাথে আমার জরুরি কথা আছে। হঠাৎ তাদের দুজনের কি হয়েছে? একটু আগে এসে পাপি বলল আমরা নাকি সাগরের জীবনটা শেষ করে দিয়েছি, আর তুই এসে বলতেছিস সামিয়ার আব্বু আমাকে ডাকার জন্য। কি হয়েছে আমাদেরকে একটু খুলে বলবি? তারা আসলে না হয় আমি একবারে বলবো, তখন না হয় শুনতে পারবে। সাগরের আম্মু ফোন দিল। সাগরের আব্বু ফোন দিল সামিয়ার আব্বুর কাছে। সবকিছু বলার পর সামিয়ার আব্বু চলে আসলো সাগরদের পাশে। সবাই একসাথে বসে আছে। এমন সময় পিয়াস বলতে লাগলো, আচ্ছা, আপনারা কি জানতেন না আপনার মেয়ে বিদেশি একটা ছেলের সাথে রিলেশন করে? কি আজে বাজে কথা বলতেছেন? আমার মেয়ে বিদেশি ছেলের সাথে রিলেশন করতে যাবে কেন? আমার মেয়ে অন্য কোনো ছেলের সাথে রিলেশন করে না। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ওহ আচ্ছা, আপনি আপনার মেয়েকে খুব ভালো করে চেনেন তাই না? তাহলে আপনার মেয়েকে ডাক দিয়ে আপনার মেয়ের মুখ থেকে শুনে নেন সকল কিছু, তাইলেই বুঝতে পারবেন আমরা মিথ্যা বলছি নাকি সত্যি বলছি।
সামিয়ার আপু সামিয়াকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সামিয়া চলে আসলো নিচে। সামিয়াকে উদ্দেশ্য করে তার আব্বু বলতে লাগলো, সামিয়া, ওরা এসব কি বলতেছে? তুই নাকি বিদেশি একটা ছেলের সাথে রিলেশন করিস? হ্যাঁ আব্বু, আমি বিদেশে একটা ছেলের সাথে রিলেশন করি। সাগরকে ডিভোর্স দিয়ে আমি তার কাছে চলে যাব। সামিয়ার মুখ থেকে এই কথা শুনতে সামিয়ার আপু ঠাস ঠাস করে সামিয়ার গালে চড় মারল আর বলতে লাগলো, যেহেতু তুই রিলেশন করিস, তাহলে আমাদের আগে বলিস নাই কেন? একটা ছেলের জীবন তুই নষ্ট করে দিয়েছিস। এটার জন্য তো তোর অনেক বড় শাস্তি দেওয়ার দরকার। দেখুন, আপনার মেয়েকে মারলেই তো সব কিছু সমাধান হবে না। আপনি নিজের মুখে বলেন এখন কি করবেন। আব্বুর কিছু বলার প্রয়োজন নেই, আমি নিজেই বলতেছি আমি সাগরকে ডিভোর্স দিব। উকিলের সাথে কথা হয়ে গেছে, আর আমায় বলেছে সামনের সপ্তাহে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। তাহলে তো খুব ভালো হয়েছে। আর আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। বেআই সাহেব, আমাকে মাফ করবেন। আমি না জেনে শুনে আপনার ছেলের জীবনটা বরবাদ করে দিয়েছি। আমি খুবই অনুতপ্ত। এ বলে সামিয়ার আপু সামিয়াকে নিয়ে চলে গেল তাদের বাসায়। বাসায় গিয়ে সামিয়াকে নিচে ফেলে দিয়ে পিটাতে লাগলো। এমন সময় সামিয়ার আম্মু এসে সামিয়ার আব্বুকে থামিয়ে বলতে লাগলো, কি হয়েছে? তুমি এভাবে মেয়েটাকে মারতেছো কেন? সামিয়া, কি করেছিস যে তোর আব্বু এতটা রেগে গেছে? তোমার মেয়ে কি বলবে? তোমার মেয়ের কিচ্ছু বলার নেই। একটা ছেলের জীবন তোমার মেয়ে শেষ করে দিয়েছে, আর তো কোনো কিছু বলতে পারবে না। এই বলে সামিয়ার আপু চলে গেল তার রুমে। এদিকে সামিয়া তার আম্মুকে কিছু না বলে রুমে এসে ফোন দিল তার বয়ফ্রেন্ডকে। ফোনটা রিসিভ করতে সামিয়া বলতে লাগলো, আমি কালকে তোমার কাছে চলে আসতেছি, আমাকে বিমানবন্দর থেকে রিসিভ করো। হ্যাঁ। মানে সামিয়া, তুমি এসব কি বলতেছো? কালকে আমাদের কাছে চলে আসবে মানে? আমি সাগরকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন তোমার কাছে চলে আসব। তুমি সাগরকে ডিভোর্স দিয়েছো, আমাকে বিয়ে করে পরবর্তীতে ডিভোর্স দেবে না, এটার কি গ্যারান্টি আছে? তোমার মতো বেহায়া মেয়ে আমি বিয়ে করব না। আর তোমার সাথে এতদিন রিলেশন করেছে শুধু টাকার জন্য। ফোন রাখলাম, এখন আর কোনো দিন তুমি আমাকে ফোন দেবে না বলে সামিয়ার বয়ফ্রেন্ড ফোন কেটে দিল। এদিকে সামিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রুমের ভিতর চিৎকার করে কান্না করতেছে। এমন সময় সামিয়ার আপু দৌড়ে রুমে আসলো আর বলতে লাগলো, কি হয়েছে? এভাবে চিৎকার করে কান্না করতেছিস কেন? কান্না করতে হলে বাড়ির বাইরে গিয়ে চিৎকার করে কান্না কর। আমার বাড়িতে কান্না করতে পারবি না। আব্বু, আমার অনেক বড় ভুল হয়েছে। যার সাথে রিলেশন করতাম সে আমার টাকার জন্য আমার সাথে রিলেশন করেছে, এখন সে আমাকে বিয়ে করবে। একদম ঠিক হয়েছে। তোর মতো মেয়ের সাথে এরকম হওয়া দরকার। এতদিন সাগরকে যদি ভালোই বাসতি, তাহলে সাগর তোকে কতটা সুখে রাখতো তুই নিজেও জানতি না। সাগর খুব ভালো ছেলে, এটার জন্য আমি তোর সাথে বিয়ে দি সাগর খুব ভালো ছেলে, এটার জন্য আমি তোর সাথে বিয়ে দিয়েছিলাম। তুই আমার একমাত্র মেয়ে, যাতে তুই সবসময় সুখে থাকিস। আব্বু, আমি এখন বুঝতে পারছি, প্লিজ আমি সাগরের কাছে ফিরে যাব, আমাকে সাগরের কাছে নিয়ে যাও। আমি কখনোই সাগরের কাছে নিয়ে যাব না তোকে, কখনোই নিয়ে যাব না। তোর মতো বেহা মেয়ের জন্য আমি আর অপমান হতে পারবো না। এ বলে সামিয়ার আপু চলে গেল তার রুমে। এদিকে সামিয়ার আম্মু ফোন দিল সাগরের নাম্বারে। সাগরের ফোনটা সাইলেন্ট থাকার কারণে সে রিসিভ করতে পারে নাই। সাগর ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে সবাই চুপচাপ বসে আছে। সবাইকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এভাবে চুপচাপ বসে আছো কেন? ভাবি, সবাই এভাবে চুপচাপ বসে আছে কেন? সাগর, তুমি আমাদেরকে আগে বলনি কেন তোমার সাথে যে সামি এরকম করছে? ভাবি, আমি ভাবতাম সামিয়া ঠিক হয়ে যাবে, এটার জন্য আর কাউকে বলি নাই, কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি করতেছে। আর সামিয়া কোথায়, তাকে যে দেখতেছি না। সামিয়াকে তার আব্বু নিয়ে গেছে, আমি তাদেরকে সব কিছু জানিয়েছি। সামনের সপ্তাহে তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, তুই সাইন করে দিস। তোকে আরো ভালো মেয়ের সাথে বিয়ে দেব আমরা। সাগর কিছু না বলে চলে আসলো রুমে। ফোনটা হাতে নিয়ে দেখে সামিয়ার আপুর অনেকগুলো মিসড কল, সামিয়ার আম্মুর অনেকগুলো মিসড কল। সাগর ফোন দিল আবার সামিয়ার আম্মুকে। বেশ কিছুক্ষণ পর সামিয়ার আম্মু ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো,
সাগর, তুমি কি একটু আমাদের বাসায় আসতে পারবে? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। আচ্ছা, আমি কিছুক্ষণ পর আসতেছি। আর সামিয়া কোথায়? সে চলে গেছে নাকি? না, সামিয়া যায় নাই। তুমি আমাদের বাসায় আসো, এরপর তোমাকে বলতেছি সব কিছু। সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো বাইরে। এসে দেখে মিম তার বন্ধু বান্ধবী দাঁড়িয়ে আছে। সাগরকে বাইরে আসতে দেখে বলতে লাগলো, কি রে সাগর, কোথায় যাইতেছিস? আমরা তো তোর কাছে এসেছিলাম। ভাবি ফোন দিয়েছিল সামিয়া নাকি চলে গেছে, এটার জন্য তোকে নিয়ে একটু বাইরে বের হব ভাবছিলাম। তুই যেহেতু বাইরে চলে এসেছিস, তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি। এখন আমি একটু সামিয়াদের বাসায় যাব। তোরা আমার সাথে যেতে চাইলে আসতে পারিস। ঠিক আছে, চল আমরা তোর সাথে যাব। এই বলে সাগর এবং তার বন্ধু বান্ধবীরা চলে গেল সামিয়াদের বাসায়। কলিং বেল দিতেই সামিয়ার আম্মু সে দরজা খুলে দিল। সাগর এবং তার বন্ধু বান্ধবীরা ভিতরে এসে সোফায় বসে আছে। এমন সময় সামিয়ার আম্মু সাগরের পা জড়িয়ে ধরল। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে তার পা সরিয়ে দিয়ে বলতে লাগলো, আরে আরে, আপনি কি করতেছেন এইসব? আমার পা ছাড়েন। কি হয়েছে আমাকে বলেন, আমার পা ধরতেছেন কেন? সাগর বাবা, তুমি আমার মেয়েকে আবার তোমাদের বাসায় নিয়ে যাও। সামিয়া যে ছেলেটার সাথে কথা বলতো, ওই ছেলেটা টাকার জন্য শুধু সামিয়াকে ইউজ করেছে। এখন সামিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। সামিয়া নিজের ভুল বুঝতে পারছে। তুমি প্লিজ সামিয়াকে নিয়ে যাও তোমার সাথে। জানেন আপনার মেয়ের জন্য আমার ফ্রেন্ড কতটা কান্না করেছে? কিছুদিন আগেই আমরা ঘুরতে গিয়েছিলাম। আপনার মেয়েকে বলেছিলাম সাগরকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ সাগর ড্রাইভ করছিল, কিন্তু আপনার মেয়ে খাইয়ে দেয় নাই, তাই আমি খাইয়ে দিয়েছিলাম। আর আপনার মেয়ে সারা রাত সারাদিন ওই ছেলেটার সাথে কথা বলে। আমি আপনার মেয়েকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমাদের কথা আপনার মেয়ে বুঝে নাই। এখন তো সে তার নিজের ভুল বুঝতে পারছে। প্লিজ সাগর, তুমি মাফ করে দাও সামিয়াকে। সামিয়াকে আবার নিজের করে নাও। সামিয়া কোথায় আছে এখন? সামিয়া তার রুমে আছে, মনে হয় কান্না করতেছে। আমি একটু আগে দেখে এসেছি, সে কান্না করতেছে। তুমি রুমে যাও, গিয়ে দেখো। সাগর চলে আসলো সামিয়ার রুমে। এসে দেখে সামিয়া বালিশের মুখ গুজে কান্না করতেছে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে সামিয়ার মাথার কাছে এসে সামিয়ার মাথায় হাত রেখে বলতে লাগলো, আমি আপনাকে এতটা ভালোবাসি যে আপনি কখনো বুঝতে পারেন নাই, আর বুঝবেন কি করে? আপনি তো অন্যজনকে ভালোবাসতেন। আচ্ছা, এখন এসব বাদ দেন আর রেডি হয়ে নেন, আমার সাথে আমাদের বাসায় যাবেন। প্লিজ সাগর, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই তুমি যে আমাকে এতটা ভালোবাসো। আমি অন্য ছেলেদের সাথে কথা বলার পরেও তুমি আমাকে আবার আপন করে নিতেছো। বলে সামিয়া সাগরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর সামিয়া ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। মিম সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনাকে বলেছিলাম না আপনি একদিন আপনার নিজের ভুল বুঝতে পারবেন। এখন দেখেছেন আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন। আগে যদি এই ভুলটা বুঝতেন, তাহলে সাগরের কাছ থেকে অনেক ভালোবাসা পাইতেন। হ্যাঁ মিম, আমি এখন হারে হারে টের পাচ্ছি সাগরের ভালোবাসা। সাগর সামি এবং তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার ভাবি এসে দরজা খুলে দিল। সাগরের সাথে সামিয়াকে দেখে বলতে লাগলো, সাগর, তুমি আবার এই বেহায়া মেয়েকে নিয়ে এসেছো কেন? এই মেয়েটা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোমাকে আমরা অন্য জায়গায় বিয়ে দিব। সাগরের ভাবি এমন কথা শুনে সামিয়া সাগরের ভাবির পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, ভাবি, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আমাকে মাফ করে দেন আপনারা। আমি আর কোনো দিন এরকম কাজ করব না। এখন থেকে আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। পপি সামিয়াকে মাফ করে দিয়ে সবাইকে নিয়ে ভিতরে চলে আসলো। ভিতরে এসে দেখে সবাই বসে আছে। সামিয়া তার শ্বশুর শাশুড়ির পা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আম্মু আব্বু, আমাকে মাফ করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি। এতদিন আমি সাগরকে অবহেলা করেছিলাম। এখন আমি সত্যি সত্যি সকল কিছু বুঝতে শিখে গেছি। আমরা তো কোনো কিছুই জানতাম না। পিয়াস সব কিছু বলেছে, এরপর আমরা জানতে পেরেছি। তুমি জানো আমার ছেলেটা তোমার জন্য কত কিছু করেছে, আর তুমি জানবে কি করে? তুমি তো আমার ছেলেকে ভালোবাসোই নাই। এখন তো নিজের ভুল বুঝতে পারছো। আশা করি আর কোনো দিন এরকম করবে না কারো সাথে। এখন যাও রুমে। সাগর, তুইও যা।
আমরাও না হয় বাড়িতে চলে যাই। এখানে থেকে কি করব এখন? আমার সাথে আমার রুমে আয়, আজকে আড্ডা দিব রাত 10টা অবধি। এরপর আমি না হয় তোদেরকে তোদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস আড্ডা দিবি, তাহলে না হয় আড্ডা দিই আজকে রাত 10টা অবধি। এ বলে সাগর চলে আসলো তার বন্ধু বান্ধবী এবং সামিয়াকে নিয়ে রুমে। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় সামিয়া সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা সবাই আড্ডা দাও, আমি তোমাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। ভাবি, আপনি সবার আগে না হয় আপনাদেরকে চা বানিয়ে দেন, এরপর আপনি যেটা বানানোর ইচ্ছে সেটা বানান। ঠিক আছে, তোমরা বসে আড্ডা দাও, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। এরপর আমি তোমাদেরকে চাইনিজ একটা জিনিস বানিয়ে খাওয়াবো। এ বলে সামিয়া চলে গেল নিচে। এদিকে সবাই আড্ডা দিতেছে। এমন সময় মিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, এখন তো তুই খুশি হয়েছিস তাই না? সামিয়া আবার তোর কাছে ফিরে এসেছে। হ্যাঁ, আমি আজকে অনেক খুশি হয়েছি, তোদেরকে বলে বোঝাতে পারবো না। সাগর সবার সাথে আড্ডা দিতেছে। বেশ কিছুক্ষণ পর সামিয়া সবাইকে চা বানিয়ে দিয়ে নিচে গেল। সামিয়া রান্নাঘরে গিয়ে দেখে পপি রান্না করতেছে। এটা দেখে সামিয়া বলতে লাগলো, ভাবি, আমি আজকে রান্না করব আপনাদের সবার জন্য। আমি আজকে বিদেশের চাইনিজ খাবার রান্না করব আপনাদের জন্য। ঠিক আছে, দেখি তুমি আমাদেরকে কি বিদেশে চাইনিজ খাবার খাওয়া। সামিয়াকে সকল কিছু দেখিয়ে দিতে লাগলো পপি। কোথায় কি আছে সকল কিছু। প্রায় 1 ঘন্টা রান্না করার পর সামিয়া সকল কিছু নিয়ে চলে আসলো সাগরের রুমে। সবাইকে দিল অল্প অল্প করে আর বলতে লাগলো, যদি তোমাদের কাছে মজা লাগে তাহলে আরো নিতে পারবে, আরো অনেক আছে। সবাই খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়ার পর মিম বলে উঠল, ভাবি, খুব ভালো হয়েছে রান্নাটা, আমাকে আরো অল্প একটু দেন। আপনার হাতের এত সুন্দর রান্না, তাও আবার চাইনিজ রান্না, বেশ ভালোই লাগতেছে। শুধু ভালো লাগতেছে না, আমার তো মন চাইতেছে এই বাসা থেকে যাই, যাতে প্রতিদিন সামিয়া ভাবির হাতের এরকম রান্না খেতে পারি। তাহলে আজকে সারা রাত আড্ডা দাও, তোমাদেরকে সারা রাত এইটা ওইটা বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন, আপনার কথা কি ফেলতে পারি? আজকে সারাদিন সবাই আড্ডা দিব। সবাই বসে আড্ডা দিতে লাগলো। সামিয়া একটু পর পর সবার জন্য এটা ওটা রান্না করে আনতেছে। রাত 12টা অবধি রান্না করে সবাইকে খাবার খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতেই মিম বলতে লাগলো, ভাবি, আজকে অনেক বেশি খাবার খেয়ে ফেলেছি, আমি আর কিচ্ছু খেতে পারবো না। ফারিয়া, তুই খেতে চাইলে খা। আমিও আর কিছু খেতে পারবো না, আমার পেট ফুলে পুরো ঢোল হয়ে গেছে। সবার কথা শুনে সামিয়া হাসতে লাগলো। সামিয়ার এমন হাসি দেখে সাগর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সামিয়ার দিকে। সারা রাত সবাই বসে আড্ডা দিল। সকাল 7টা সবাই চা নাস্তা করে যার যার বাড়িতে চলে গেল। এদিকে সামিয়া সাগর দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে চলে আসলো নিচে আসতেই সাগরের ভাবি বলতে লাগলো, সামিয়া, দেখেছো আমার দেবরের ভালোবাসা? এখন তো বুঝতে পারছো আমার দেবর তোমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ ভাবি, এখন বুঝতে পারছি সাগর আমাকে কতটা ভালোবাসে। আমি তো অন্ধকারে ছিলাম, এখন তো আলোতে এসেছি। আপনার দেবরকে এখন আমি খুব ভালোবাসবো, এতটা ভালোবাসবো যে সাগর অন্য কোনো মেয়ের দিকে কেন, শুধু আমার দিকেই তাকিয়ে থাকবে। আমি তো এটাই চাই, আমার দেবর শুধু তোমার দিকে তাকিয়ে থাকুক, অন্য কারো দিকে তো তাকিয়ে থাকার জন্য বলিনি আমি। বিকেল 4টা সাগর ফোন দিল মিমকে। ওই পাশ থেকে মিম ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো সাগর, বল কি বলবি? তোরা কোথায় আছিস? আমি তো বাসায় আছি, বাকি সবাইও মনে হয় সবার বাসায় আছে। কেন, কোথাও যাবি নাকি? হ্যাঁ, ভাবছিলাম একটু বাইরে ঘুরতে যাব, যাবি নাকি তোরা? হ্যাঁ যাবো, তোরা হাতিরঝিল পার্কে চলে আয়, আমি বাকি সবাইকে ফোন দিয়ে বলে দিতেছি ওইখানে আসার জন্য। ঠিক আছে, তোরা বলে দে, আমি আর সামিয়া আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে দুজন রেডি হয়ে চলে আসলো হাতিরঝিল পার্কে। আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা গাছের নিচে এসে বসে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে মিম ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিম বলতে লাগলো, সাগর, তোরা কোথায় আছিস? আমরা দুজন পার্কের ভিতর বাম পাশে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছি, তোরা চলে আয়।
ঠিক আছে, আমরা চলে আসতেছি। সবাই চলে আসলো সাগর আর সামিয়ার কাছে। বসে বসে আড্ডা দিতে লাগলো সবাই, আর বাদাম খেতে লাগলো। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে সবাই ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। রাতে খাবার খেয়ে সবাই বসে বসে কথা বলতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, এখন তোরা দুজন রুমে যা, গিয়ে ঘুমা, রাত হয়েছে অনেক। এই বলে সাগর সামিয়াকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে সামিয়ার সামনে চলে আসলো। সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ আম্মু, যাইতেছি। সামিয়া, তোমার জন্য আমি একটা নীল শাড়ি এনেছিলাম, ওই শাড়িটা আজকে পরবে। আমি তো শাড়ি পরতে পারি না, তুমি শাড়ি পরিয়ে দিলে অবশ্যই পরবো। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি শাড়িটা বের করে আনতেছি। সাগর ব্যাগ থেকে নীল শাড়ি, ব্লাউজ এবং ম্যাচিং করা চুড়ি আরও বিভিন্ন জিনিস বের করে আনলো। এত কিছু দেখে সামিয়া বলতে লাগলো, বিয়ের আগে কি এই সকল কিছু জমিয়ে রেখেছিলে নাকি আমার জন্য? আমি এই সকল কিছু জমিয়ে রেখেছিলাম শুধু আমার স্ত্রীর জন্য। তুমি এখন আমার স্ত্রী, এর জন্য তোমাকে দিতেছি। সাগর সামিয়ার ড্রেস খুলে পরিয়ে দিল সকল কিছু। সামিয়াকে দেখতে এখন পুরো পরিমতো লাগতেছে। সাগর হাঁ করে তাকিয়ে আছে সামিয়ার দিকে। এটা দেখে সামিয়া বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে তুমি হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমাকে পুরো পরীর মতো লাগতেছে, তুমি জানো? এই দেখো। সাগর সামিয়াকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখাতে লাগলো। সত্যি সামিয়াকে পরীর মতো লাগতেছে। এটা দেখে সামিয়া সাগরকে জড়িয়ে ধরলো, আর সাগরও সামিয়াকে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে করে সাগর সামিয়ার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবে কামড়ে ধরার পর সাগর সামিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আজকে কি আমি এই পরীটাকে আদর করতে পারি, যদি আমার পরীটা অনুমতি দেয়? হ্যাঁ, আদর করতে পারো। সাগর সামিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আস্তে আস্তে করে সামিয়ার শাড়িটা খুলে ফেলে দিল নিচে। সামিয়ার ব্লাউজটা খুলতে দেখতে পেল সামিয়া কালো রঙের বিড়া পরে আছে। ওটা দেখে সাগর কিছুটা লজ্জা পেয়ে গেল, কিন্তু লজ্জাটা স্বীকার করলো না সামিয়ার কাছে। সাগর সামিয়ার মুখে, পেটে, নাভিতে এবং বিভিন্ন জায়গায় লিপকিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপকিস করার পর সাগর আস্তে আস্তে করে সামিয়ার নিচের দিকে আসতে লাগলো। এদিকে সামিয়া বারবার কেঁপে উঠতেছে সাগরের স্পর্শে। সাগর সামিয়ার দুইটা ডাব টিপতে লাগলো। আর বাকিটা আশা করি বুঝে গেছেন। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।